এই ঘটনা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা অতীতে নিশ্চয়ই জানেন। চীনের সরকারের ফতোয়া 16 বছরের কম বয়সে কেউ মসজিদে যেতে পারবে না। মসজিদে লাউডস্পিকার আজান দেওয়া নিষিদ্ধ। নামাজ ছাড়া মসজিদে অন্য কোন ধর্মীয় আলোচনা, শিক্ষা ইত্যাদি নিষিদ্ধ। দাড়ি, টুপি, বোরখা, হিজাব নিষিদ্ধ। শিশুদের ইসলামিক নামের বদলে চীনের নাম রাখতে হবে। সমস্ত মসজিদে জাতীয় পতাকা তোলা বাধ্যতামূলক। তাই বাধ্যতামূলক এই যে ফতোয়া চীনের সরকার জারি করেছে, আমি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতাদের বুজরুকি মেরে রাজনীতি করেন চান, বাপের বেটা হলে চীনে গিয়ে প্রতিবাদ করুন, গিয়ে বলুন বিশ্বের মুসলিম এক হও। বুকের পাটা আছে। আর তৃণমূলের নেতারা বলতে পারবেন মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করছেন। আপনারা বলুন চীন সরকার কেন এই ফতোয়া জারি করেছে? বুকের পাটা আছে। শুধু পাঁইতারামি মারবেন পশ্চিম বাংলায়। ধর্ম নিরপেক্ষ শব্দটা কোথা থেকে এসেছে? ধর্ম নিরপেক্ষ অর্থাৎ সেকুলারিজম। আপনারা অক্সফোর্ডের ডিকশনারি খুঁজে দেখে নিন। সেকুলারিজমের অর্থ ধর্ম নিরপেক্ষ নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি অক্সফোর্ডের ডিকশনারি খুঁজে দেখেছি। সেকুলার শব্দের অর্থ ধর্ম নিরপেক্ষ নয়। তথাপি দীর্ঘ ৭৭ বছর ধরে এই ধর্ম নিরপেক্ষবাদী সমস্ত বিজেপি রাজনৈতিক দলের নেতারা এটাকে হাতিয়ার করে তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছেন। আমি প্রমাণ দিয়ে দেব। ধর্ম নিরপেক্ষ সংবিধানের রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকর, তিনি সংবিধানের সংযোজন করেননি। 1976 সালে যখন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি 23 বার সংবিধানে সংশোধন এনেছিলেন। 1976 সালে ওনার 2/3 মেজরিটি ছিল। তাই সংবিধানের মধ্যে এই সেকুলার শব্দটা খুঁজে দিয়ে দেশবাসীর সঙ্গে প্রতারণা করে আজকে তারা রাজনীতি করছে। যদি ধর্ম নিরপেক্ষতার প্রতি আপনাদের এতটাই নিষ্ঠা, এতটাই শ্রদ্ধা থাকে, তাহলে বিজেপির সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে আমি প্রশ্ন রাখছি। আজকে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি, তার বয়স হলো কত বছর? 1980 সালে 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টি নামে আত্মপ্রকাশ করার পরে ওদিকে গেল 20 বছর আর এদিকে গেল 25 বছর। তাহলে 45 বছর ধরে ভারতীয় জনতা পার্টি আজকে ভারতবর্ষে সরকার পরিচালনা করছে। ভারতীয় জনতা পার্টির মূল এজেন্ডা, তাদের মূল দর্শন, তাদের ইডিওলজি, তাকে পাথেয় করে আজকে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করছে। তাই ভারতীয় জনতা পার্টির দর্শনটা উল্লেখ করা
খুবই স্বাভাবিক। আমি আপনাদের কাছে তার তথ্য তুলে ধরতে চাই। ভারতীয় জনতা পার্টির আত্মপ্রকাশ করার পর বিগত ৪৫ বছর ধরে ভারতীয় জনতা পার্টি সেই আদর্শ, সেই নীতি নির্ধারণের মাধ্যমে রাজনীতি করে এসেছে। কোন নীতি? আমাদের প্রয়াত ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের ভারতবর্ষের প্রাণ পুরুষ, বিশ্বের আরেক শ্রেষ্ঠ ভারতরত্ন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, লাল কৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, প্রয়াত তপন সিকদার থেকে আরম্ভ করে কেন্দ্রীয় বহু নেতৃত্বের তত্ত্বাবধানে ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টি নামে আত্মপ্রকাশ করা হয়েছে। তারপর থেকে যে আদর্শ, যে দর্শনকে পাথেয় করে আমরা রাজনীতি করছি, মূল দর্শনে যেটা আছে অনেকেই জানেন না। কি করে জানবেন? বিজেপির মিটিং হলে বিজেপির বক্তব্য আপনারা মুখ বেঁকিয়ে কানে তুলো দিয়ে পাশ কাটিয়ে চলে যান, বিজেপিকে ঘৃণার চোখে দেখেন। কান খুলে শুনে রাখুন, ভারতীয় জনতা পার্টি আগামী ভবিষ্যৎ। তাই ভারতীয় জনতা পার্টি তৎকালীন দিনের যে ইডিওলজি, কি চেয়েছিলেন তৎকালীন দিনের নেতারা? তারা চেয়েছিলেন যে প্রধানমন্ত্রী অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের প্রতিরোধ করো, প্রয়োজন হলে প্রতিশোধ নাও। তার সঙ্গে সঙ্গে আরো কয়েকটি নীতি এবং দর্শনকে পাথেয় করে সেদিনে সোচ্চার হয়েছিলেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, লাল কৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, সুকুমার বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুকান্ত শাস্ত্রী থেকে আরম্ভ করে রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্বের সেই দর্শন সারা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের জন্য এক আইন, এক প্রধান, এক বিধান, ঋণ মুক্ত কৃষাণ, কর মুক্ত বাসস্থান, শোষণহীন হিন্দুস্তান। তাকে পাথেয় করে ভারতীয় জনতা পার্টি আজকে ৪৫ বছর ধরে রাজনীতি করছে। আমি এই প্রসঙ্গ এই কারণে টানলাম, ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা করতে গিয়ে আজকে এই যে এক আইন, এক নিশান, এক বিধান, তাকে মান্যতা দেবার জন্য আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য সন্তান ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার জীবন বলিদানের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের প্রথম শহীদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজ এই বাজারে বসে যারা আমার বক্তব্য শুনছেন, এই পশ্চিম বাংলার সমস্ত নাগরিক আজকে পশ্চিম বাংলায় আছেন, তার জন্য যিনি শহীদ হয়েছেন তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কাশ্মীরের বুকে তিনি ওই এক আইন, এক নিশান, এক বিধান, তাকে প্রাধান্য দেবার জন্য তৎকালীন সময়ে পণ্ডিত জওহরলাল নেহরুর মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করে কাশ্মীর যাত্রা করেছিলেন। কারণ কাশ্মীরের বুকে যে জঘন্যতম ৩৭০ ধারা নামক ধারাটা যা লাগু করেছিল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই ভারত মাতাকে দ্বিখণ্ডিত করে পাকিস্তানের জন্ম দিয়ে কাশ্মীরের বুকে এই বিষ বৃক্ষ রোপণ করার মাধ্যমে কাশ্মীরের মুসলিম সমাজের মানুষদেরকে
বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে 370 ধারা লাগু করা হয়েছিল সেটা টেম্পোরারি ছিল, কিন্তু পরবর্তীকালে যতগুলো সরকার এসেছে কোন সরকার এই 370 ধারা বাতিল করার কথা মুখেও আনেনি। একমাত্র ব্যতিক্রম ভারতীয় জনতা পার্টি, একমাত্র রাজনৈতিক দল যারা 370 ধারা বাতিল করার জন্য প্রতিটি ক্ষেত্রে তারা সোচ্চার হয়েছে। আর আমি তো আমার দীর্ঘ 41 বছরের রাজনৈতিক জীবনে আমি ইতিমধ্যে কয়েক হাজার জায়গায় বক্তব্য রেখেছি, আর আমার বক্তব্যের মূল এজেন্ডা ছিল কাশ্মীরের 370 ধারা বাতিল করতে হবে। আজকের আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সেই 370 ধারাকে সমূলে বিনাশ করে দিয়ে ভারতবর্ষের নাগরিকের সুস্থিতি, তাদের স্বাধিকার, তাদের স্বাভিমান, মুসলিম মা বোনের অগ্রাধিকারকে প্রাধান্য দিয়ে আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী একটা জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই 370 ধারায় কি আছে কজন জানেন? কজন বিজেপি রাজনৈতিক দলের নেতারা জানেন? আমার কণ্ঠস্বর এতদ অঞ্চলের পার্শ্ববর্তী বাড়ির কর্তব্যরতা মা ও পিতৃস্থানীয় আমার সমবয়সী তাদের জ্ঞাতার্থে আমি আজ এই মঞ্চ থেকে আপনাদের জানাতে চাই, কাশ্মীরে 370 ধারা লাগু থাকার জন্য আপনারা কেউ রেহাই পাননি। প্রতিটি ভারতবাসীর নাগরিককে দৈনিক ভর্তুকি দিতে হয়েছে ওই 370 ধারা আইনটা চালু থাকার জন্য। বিশেষ সুবিধা কি? কাশ্মীরের মুসলিমরা 50 পয়সা কেজি দরে বাসমতি চাল খাবে, 1 টাকা কেজি ভোজ্য তেল খাবে, 80 পয়সা কেজি দরে চিনি খাবে, 1 টাকা কেজি ডাল খাবে, 2 টাকা কেজি খাসির মাংস খাবে। MA পাস পর্যন্ত বিশেষ করে মুসলিম সমাজের ভাই বোনেরা MA পাস পর্যন্ত শিক্ষার সুযোগ পাবে। আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে কোন মন্ত্রী যদি ইচ্ছা করে কাশ্মীরে 1 ছটাক জায়গা কিনবো, সেই জায়গা কেনবার ওই জঘন্য আইনের জন্য তাদের অগ্রাধিকার ছিল না। আর এর জন্য আপনি কি ভর্তুকি দিয়েছেন? এই এক আইন, এক নিশান, এক প্রধান, তাকে প্রাধান্য দিতে গিয়ে অটল বিহারী বাজপেয়ী প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 13 মাসের সরকারের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বললেন যে ভারতবর্ষের মানুষের মাথা থেকে ঋণের বোঝা কমাতে হবে। আপনারা জানেন? কি করে জানবেন? কোন নেতার কাছে শুনেছেন? আমার কাছে শুনুন। তৎকালীন সময়ে অর্থাৎ 1998 সালের যে স্ট্যাটিস্টিক্স, 1998 সালের যে স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক্স বলছে তৎকালীন সময়ে ভারত সরকারের মাথায় 5,57,000 কোটি টাকা বৈদেশিক এবং অভ্যন্তরীণ ঋণের বোঝা। তৎকালীন সময়ে একজন শিশু জন্মগ্রহণ করলে 38,000 টাকা ঋণের বোঝা নিয়ে তাকে জন্মগ্রহণ করতে হয়। আর কাশ্মীরের বুকে ওই 370 ধারা লাগু থাকার জন্য তৎকালীন সময়ে 2 লক্ষ কোটি টাকা বাড়তি ঋণের বোঝা ভারত সরকারের মাথায় চেপে বসেছিল। তাই আমার প্রধানমন্ত্রী, বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী
পদক্ষেপ নিলেন। ভারতবাসীর মাথা থেকে ঋণের বোঝা কমাতে হবে। সেই ঋণের বোঝা কমানোর জন্য তিনি 13 মাসের সরকারে $30 মিলিয়ন ঋণ পরিশোধ করলেন। আর উনি প্রধানমন্ত্রী হবার আগে দেশের সোনা বিদেশের কাছে বন্ধক রেখেছিল। আজকে যে মা বোনরা 60,000 70,000 টাকা ভরি সোনা কিনছেন, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী না হলে আজকে 2 লক্ষ টাকা ভরি আপনাদের সোনা কিনতে হতো। অটল বিহারী বাজপেয়ী সেই বিদেশ থেকে সেই সোনা ছাড়িয়ে নিয়েছে, মা বোনেদের মুখের হাসি ফুটিয়েছে। বিজেপির মঞ্চে বক্তব্য ওই 2-4 মিনিটে 10 মিনিটে হয় না, আর আমার তো হবেই না। আমি শুরু করলে আমি কখন শেষ করব তার কোনো লিমিটেশন নেই, আমাকে থামাতে হয়। আমাকে অনেক জায়গায় এইরকম পিছনে পাঞ্জাবির ঝুল ধরে টেনে আমার হাতে চিরকুট ধরিয়ে আমাকে থামাতে হয়। তো আমি অনর্গল, আমার এত ক্যাপাসিটি আছে, আমি অনর্গল। যারা শুনছেন এখানে আমি 4 ঘন্টা কন্টিনিউ বক্তব্য রাখার মতো আমার কাছে ক্যাপাসিটি আছে। আমার বয়সও হয়ে গেল। আমার পুরনো সাথী আমাদের শ্রদ্ধেয় উদয়দা, সাক্ষী গোপাল ঘোষ, এরকম বহু নেতার সঙ্গে রোজদা বেঁচে আছে, কানপুর স্কুলের মাস্টারমশাই ব্রজদুলাল বন্ধু, সেই সময় একসঙ্গে আমরা রাজনীতি করেছি, বহু জায়গায় বক্তব্য রেখেছি। পরবর্তীকালে শুনেছিলাম উনি ছেড়ে দিয়েছেন, জানি না এখন বর্তমান কি অবস্থায় আছেন। উনি একজন সুবক্তা, উনি এইভাবে তথ্য সহ বক্তব্য রাখতেন। তো আমি যে প্রসঙ্গে এই যে কাশ্মীরের 370 ধারা লাগু থাকার জন্য আপনাদেরকে কিভাবে ভর্তুকি দিতে হয়েছে, প্রতিটা ভারতবাসী কিভাবে ভর্তুকি দিয়েছেন, আপনার করের টাকাও ওই কাশ্মীরে বিশেষ সুবিধা থাকার জন্য আপনাকেও গুনতে হয়েছে। চলছে, ধরুন একটা দেশলাই কাঠি, একটা দেশলাইয়ের বাক্স অতীতে কিনতে হলে 50 পয়সা কি 4 আনা দাম ছিল। ওই দেশলাইয়ের প্যাকেটটায় আপনাদের যারা প্রবীণ ব্যক্তি তারা নিশ্চয়ই জানেন, ওতে একটা চক্রমার্কার টিকিট লাগানো থাকতো, সিল করা থাকতো। এই দেশলাইয়ের প্যাকেটটায় ওই টিকিটটা দেশলাই কোম্পানি না কিনলে সে বাজারে দেশলাই কাঠি বিক্রি করতে পারবে না। যদিও ওটা এখন উঠে গেছে, এখন ওপেন হয়ে গেছে। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য, ওই যে দেশলাই কাঠির বাক্সে সিল করা থাকতো, সেন্ট্রাল গভর্নমেন্টের যে লোগো ওইটা দিয়ে সিল করা হতো। শুধু একটা দেশলাই কাঠি দিয়ে বলছি, আপনি দৈনিক কোটি কোটি মানুষ ওই দেশলাই কাঠির মাধ্যমে আপনি ভারত সরকারকে কর দিয়ে এসেছেন। আর সেই করের টাকায় তাদেরকে জামাইয়া ধরে লালন পালন করে জঙ্গিবাদের জন্ম দিয়েছে। আর ভারতবর্ষের নাশকতামূলক কারবার দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছে। সে ব্যাখ্যায় গেলে কয়েক ঘন্টা লেগে যাবে। তো যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। আমি ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে আমি প্রশ্ন করতে চাই যে কাশ্মীরের 370 ধারা লাগু থাকার জন্য 3,25,000 হিন্দু পণ্ডিত নিজের দেশে তারা উদ্বাস্তু হলো। কেন হলো? আমি দিদির কাছে প্রশ্ন করি, কাশ্মীরে 370 ধারা লাগু থাকার জন্য
ভূমিপুত্রদের অন্য রাজ্যে রেল স্টেশনে ঝুপড়িতে বসবাস কেন করতে হয়েছে? এই তৃণমূলের নেতাদের, সিপিএম এর নেতাদের আমি প্রশ্ন করতে চাই। কাশ্মীরে 3,25,000 হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতদেরকে বিতাড়িত করা হয়েছিল। একটা কথা বলেছেন, একটা বিবৃতি দিয়েছেন, আর বিজেপি বললেই যত দোষ। বিজেপি তথ্য প্রমাণ দিয়ে বক্তব্য রাখে। তো আমার প্রাণ পুরুষ শ্রদ্ধেয় প্রয়াত ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই মন্ত্রে দীক্ষা নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি করি। তাই ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের প্রথম শহীদ হলেন ওই কাশ্মীরের ওই পাসপোর্ট প্রথা বাতিল করার জন্যে। তিনি জওহরলাল নেহরুর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে গেলেন, পার্লামেন্টে সিংহের ন্যায় গর্জন করলেন, আমি কাশ্মীর যাব, কার ক্ষমতা আছে আমাকে আটকাবে। উনি কাশ্মীর যাত্রা করলেন। তখন গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের রাজনীতির আকাশে সুনামির ঝড় ওঠার মতো আছড়ে পড়েছে গোটা ভারতবর্ষের জনতা জনার্দন। কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে গেলেন, আর কাশ্মীরের শ্রীনগরের জেলে তাকে বন্দি করে রাখা হলো, আর তাকে স্লো পয়জন করে স্ট্রেপ্টোমাইসিন ইনজেকশন নিতে তিনি ভয় খেতেন। তাকে জোর করে স্ট্রেপ্টোমাইসিন ইনজেকশন দিয়ে এমন একটা কুঠরির মধ্যে রাখা হয়েছিল, যে কুঠরি মানে সাধারণ বিচরণ করবার মতো পরিস্থিতি ছিল না। তৃষ্ণার্ত অবস্থায় তাকে জল দেওয়া হয়নি, তার চিকিৎসার জন্য সুব্যবস্থা করা হয়নি, তাকে স্লো পয়জন করে মেরে ফেলে স্বাধীন ভারতের একজন বীরকে তারা শহীদের স্বীকৃতি দিল। ওনার মা যোগমায়া দেবী বারে বারে জওহরলাল নেহরুর কাছে চিঠি লিখেছিলেন যে আমার পুত্র শ্যামাপ্রসাদের মৃত্যু কেন হলো, শ্বেতপত্র প্রকাশ করুন। দীর্ঘ 45 বছরের কংগ্রেস শাসনে একদিনের জন্য সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি। তাই আমরা বিজেপি করি, আমি বিজেপি করি, আমি প্রচন্ড অহংকার করি, আমি বিজেপি করি, প্রচন্ড গর্ববোধ করি। এই কারণে গর্ববোধ করি, আমার দলের প্রধানমন্ত্রী ভারত কেশরী, আমার দলের প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর সুকৌশল এবং বলিষ্ঠ রাজনীতির জন্য আজকে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে ভারতীয় জনতা পার্টির নামটা স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। আপনারা জানেন, তৃণমূলের নেতাদের বলছি, আপনারা বলছেন বিজেপিকে বুঝে নেব, আপনারা বলছেন বিজেপির কচু কাটা করব, বেশি লাপালাপি করো না, হুঙ্কার ধুঙ্কার দিচ্ছেন। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আজকের দিনে ভারতীয় জনতা পার্টি যেভাবে তার বিস্তৃতি এসেছে, সারা বিশ্বের, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের স্বীকৃতি অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি। আর আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ইতিমধ্যেই তার যে জনমুখী প্রকল্প, 134টা জনমুখী প্রকল্পের যদি আমি একটা একটা করে ব্যাখ্যা করতে থাকি, আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাবেন। তাই কয়েকটি কথা বলে আমার বক্তব্যে আমি বিরাম দেব। যারা তৃণমূল করছেন, যারা সিপিএম করছেন, যারা কংগ্রেস করছেন, আমি তাদেরকে প্রশ্ন করছি, বলুন তো আমার প্রধানমন্ত্রী যে সবকা সাথ সবকা বিকাশ এই নীতি প্রণয়ন করে যে ভারতবাসীর জন্য 140 কোটি জনগণের জন্য তিনি যে যোজনাগুলো ঘোষণা করেছেন, সেই যোজনার সুফল কি আপনারা পাননি?
আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি। জনধন যোজনা অর্থাৎ জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের মাধ্যমে আজকে যেখানে মোদিজি 2014 সালে প্রধানমন্ত্রী হবার আগে পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্স সারা ভারতবর্ষের 68% মানুষ, সারা ভারতবর্ষের 68% মানুষের ব্যাংকের কোনো খাতা ছিল না। 6 লক্ষের ওপরে ব্যাংক থাকা সত্ত্বেও ব্যাংক মুখী করেছেন আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এর মধ্যে কি আছে জানা আছে আপনাদের? এই শুধু একটা যোজনাতে ইতিমধ্যেই 1,34,00,000 মানুষ 2 লক্ষ টাকা করে এই জনধন যোজনা থাকার জন্য তারা উপভোক্তারা তার সুফল পেয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি যোজনা, প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা, প্রধানমন্ত্রীর সুরক্ষা বীমা যোজনা, আবাস যোজনা, উজালা গ্যাস যোজনা, স্বচ্ছ ভারত অভিযান যোজনা, আর 82 কোটি মানুষকে আজকে বিনামূল্যে যে খাদ্যশস্য দিচ্ছে আমার প্রধানমন্ত্রী। এটা কি কোন তৃণমূলের নেতারা নেয় না এই সুফলটা? সিপিএম এর নেতারা কি এই সুফলটা নেয় না? এই জনধন যোজনার 1,34,00,000 মানুষ যে 2 লক্ষ টাকা করে পেয়েছে, কৌশল বিকাশ যোজনার মাধ্যমে 2 কোটির উপরে মানুষ চাকরি পেয়েছে, এই সুফল কি তৃণমূলের নেতারা কর্মীরা নেয় না? অঙ্গনওয়াড়ি, শিশু শিক্ষা কেন্দ্র, একল বিদ্যালয় তৃণমূলের নেতা। যাই হোক, বলতে গেলে অনেক সময় লাগবে, আমার টাইম হয়ে গেছে, তাই আমি সকল শ্রদ্ধেয় বর্গকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আগামী দিনে যদি আমি সুযোগ পাই আরো বিস্তারিত বহু কিছু বলবার আছে প্রধানমন্ত্রীর সাফল্য সম্বন্ধে, আগামী দিনে বলবো। সকলকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে বিরাম দিলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, নিতিন নবীন জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কে, ভারত মাতা কে। আজকের পরিবর্তন সভা আমাদের এইখানে শেষ হচ্ছে। প্রার্থনা আপনি যেখানেই থাকুন আমাদের মঞ্চের কাছে চলে আসুন। এক মিনিট যাচ্ছি, আমার জিনিসটাকে ঠিক করে নিই। সঞ্জীব